তো ক্ষেতের মধ্যে থেকে একটা সাইকেল নিয়ে একটা ধুতি পরা লোক উঠে আসছে, সাইকেলের ওটার মধ্যে একটা লণ্ঠন ঝোলানো রয়েছে। এবার আমি ধীরে ধীরে রিয়েলাইজ করা শুরু করলাম, আমার স্কুটি কিন্তু 25 কিলোমিটার স্পিডে আসছিল, সাইকেলটা কিন্তু আমার আগে আগে যাচ্ছিল। বলা যায়, দাদা আপনি চলে যান। আপনি চলে যান, আপনি এখানে থেকেন না, চলে যান। তাহলে ঠিক আছে, মানে কোনো খারাপ কিছু কি? বলে না না ঠিক আছে, কিছু না, চলে যান। তখন রাইস মিলের ঘন্টায় ঘন্টি বাজছে ঢং ঢং করে দুবার, মানে রাত দুটো বাজে। তাদের যাওয়ার কথা 5টার সময়। এই ঘন্টার বাজে বাবার টনক টান উঠেছে এবং জাস্ট অ্যাবাউট টান দৌড়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে, আমাদের এই এপিসোডে। আর এই প্রোগ্রামে যার থিমটাই একটু ডার্ক। সো আজকে আমরা যেই ঘটনাটা নিয়ে কথা বলবো, সেই ঘটনাটা হচ্ছে শিলিগুড়ির বাইরের ঘটনা। কারণ আমরা ওই কমেন্ট সেকশনটা যে যখন রান থ্রু করি, আমরা মাঝে মাঝেই দেখতে পাই যে সেখানে আপনারা বলেন যে সব ভূতই কি শিলিগুড়িতে থাকে, বা সব ভূতের ঘটনায় কি শিলিগুড়ি। সো ব্যাপারটা হলো যে যদি আপনারা পুরো সিরিজটা যদি আপনারা দেখেন বা আপনারা যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে হাতে গোনে বেশ 2-4টে ঘটনাই মনে হয় শিলিগুড়ি বেসড। আর তাছাড়াও একটা ব্যাপার কি, যে যেহেতু আমাদের স্টুডিও মানে আমাদের চ্যানেলটা হচ্ছে শিলিগুড়ি বেসড, তো সেই জন্য শিলিগুড়ির আশেপাশের গল্পগুলো উঠে আসাটাই আমাদের কাছে মানে একদমই তাই, কিছুটা স্বাভাবিক আর কি। একদমই তাই। তার কারণ হলো মানুষগুলো যারা এখানে আসেন, আমাদের গেস্টরা, তারা ঘটনা শোনান, সেগুলো তারা হচ্ছে সবাই শিলিগুড়ি বেসড বা শিলিগুড়ির আউটস্কার্টসে যারা থাকেন। সেখানেও আবার হাতে গুনে 2-4 জন যারা বাইরের থেকে এসেছেন আমাদের এখানে, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর। আমাদের কাছে শিলিগুড়ি বা তার আশেপাশে একটা খুব সহজ উপলব্ধ তো। অ্যাবসলিউটলি। সো দ্যাটস অল বিন সেড। যেই কথাগুলো না বললেই নয়, সেগুলো আগে বলে দিই। প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের এপিসোডসগুলো ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্টের সেকশনটা তো থাকলোই। সো আজকে আমাদের এই স্টুডিওতে যিনি এসেছেন, তিনি একজন ইন্টেরিয়র ডিজাইনার। ওনার নাম হলো পিনাকি মজুমদার, এবং আমরা বাকি ইনফরমেশন ওনার কাছ থেকেই শুনব। পিনাকিদা, ওয়েলকাম টু আওয়ার স্টুডিও। কেমন আছেন আপনি? নমস্কার। সো এমনিতে একটু হালকা ফুলকা আপনার সঙ্গে একটুখানি পরিচয় হলো, কিন্তু আমাদের দর্শকদের জন্য একটুখানি যদি উইথ ইনফরমেশন অ্যাবাউট ইয়োরসেলফ। সেরকম অর্থে বলতে গেলে হ্যাঁ, প্রফেশনালি আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার। আর শখে ওই গান বাজনা আর ফটোগ্রাফিটা একটা সম্পূর্ণ আমার আলাদা একটা শখ, যেটার জন্য মাঝে মধ্যেই ঘুরে বেড়াই। এবং আজকে যে মানে কারণে আমাকে এখানে ডেকে পাঠানো হয়েছে, তার সাথেই ফটোগ্রাফিটা অদ্ভুতভাবে জড়িয়ে আছে বলেই হয়তো আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে। তাহলে বরং শুনি ঘটনাটা। হ্যাঁ, একদম শুনি। তো এমনিতে আলাদা করে তো সবার প্রথমে তো একটা জিজ্ঞাসা রয়েছে যে ঘটনাটা ভুতুরে না অদ্ভুতুরে। মানে আমার সঙ্গে যখন ঘটেছিল, আমি তারপর অনেকবার এটা নিয়ে ভেবেছি। এটা এই 2017-18 সময়কার কথা, 17, হ্যাঁ। মোটামুটি শীত তখন জাস্ট পড়া শুরু করেছে। মানে নদিয়ায় চাকদা বলে একটা জায়গা রয়েছে, তো আমি আমার এই কাজের সূত্রেই ওখানটাতে গেছিলাম। আমাকে আলাদা করে ডেকে পাঠানো হয়েছিল। তো এবার বিষয় যে ওই কাজের ফাঁকে তো ওখানে থাকাকালীন আশেপাশে আরও 2-1 জনের সঙ্গে আলাপ পরিচয় হয়েই যায়।
তো ওখানে ওই পাড়াতে তো একজন ভাই যে পাশের বাড়িতে, ওরও বাড়ি পাশে, তো এবার কী আছে যে ওই কাজ দেখে বা ইয়ে, তো ওর একটু ইন্টারেস্ট ছিল বলে একটু তোকে আমি কথায় কথায় জিজ্ঞেস করেছিলাম, ভাই আশেপাশে একটু ছবি তুলতে যাওয়া যায় এরকম কোনো জায়গা আছে? তো বললো হ্যাঁ দাদা আছে, পুরনো জমিদার বাড়ি, কিন্তু ওটা কিন্তু ধ্বংসাবশেষ, লোকজন যায় ঘুরতে ঘুরতে, কিন্তু আলাম যে বেশ এটা ইন্টারেস্টিং একটা জায়গা, ঠিক আছে। তবে মানে ঘটনাগুলো তারপরে যে ঘটেছে সেগুলোর সঙ্গে কিন্তু আমি ওরকমভাবে কোনোভাবে যে না পুরনো বাড়িতে যাব বা এগুলো এরকম, আমার কাছে ছবি তোলা এবং ফ্রেমটা হচ্ছে মেন। আর একটু পুরনো দিনের আদলের বাড়িতে ফ্রেম অসাধারণ পাওয়া যায়, এতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, আমরা দুটো স্কুটি নিয়ে বেরোলাম, বেশ গ্রামের মাঝখান দিয়ে ধান ক্ষেত, কিছু জায়গায় দেখলাম যে ওই ধান শুকাতে, মানে কী বলে, সেদ্ধ করে শুকাতে দেওয়া রয়েছে। তো গ্রাম সব পার করে মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট লাগলো আমাদের ওখানে পৌঁছাতে। তো গিয়ে দেখে তো আমি মোটামুটি মানে যেটা বলা চলে মানে মাসমেরাইজড। সে একদম গা দিয়ে বট গাছ উঠে আছে, একটা দিক পুরো জঙ্গলে ভরা, দরজাটা হাফ ভেঙে গেছে, যে মেন তরুণ যেটাকে আমরা বলি সেটা অর্ধেক ভেঙে পড়ে রয়েছে। ও এবং ঢুকে যেটা সেটা হচ্ছে বিশাল বড় একটা যে প্রাঙ্গণ যেটাকে আমরা বলি, এবং তার চতুর্দিক দিয়ে মানে সারি ধরে সব ঘর, সেই ঘরের দরজাটা যা মানে পুরনো দিনের সে আমলের দরজা, এবং তাতে বড় বড় তালা ঝুলছে। আমার কাছে এটা জিজ্ঞাসা হলো, এই তালাটা কি কোনো দিন আর খোলা সম্ভব আছে? মানে এই তালাটা খোলার দরকার নেই, পেছন থেকে দেওয়াল ভাঙা আছে, ঠিক আছে, মানে এরকম আর কি ব্যাপার, ঠিক আছে। তো ওর সাথে করে ঘুরছি, এবং মানে রীতিমতন ওখানে প্রায় নাকি 100টা গরু থাকতো। সেই গরুর গোয়াল দেখে বুঝলাম যে হ্যাঁ 100টা গরু থাকার মতনই। হ্যাঁ, তো ছাদে উঠলাম তারপর ওখান থেকে। তো সেই সিঁড়িটাও বেশ একটা এক্সপিরিয়েন্স, ছাদে ওঠার যে সিঁড়িটা। তো উঠে দেখে যখন তার আশেপাশটা দেখলাম, একটা বিশাল বড় দিঘির পরে 4টে বিশাল বড় বড় নারকেল গাছ দাঁড়িয়ে রয়েছে, এবং মানে দেখে তাকিয়ে থাকবার মতন, মানে এতটাই সুন্দর তার প্রাকৃতিক সৌন্দর্য। তা আমি ছবি তুলছি, সবই হচ্ছে, কিন্তু যেহেতু শীতকালের সময়টা, তো সন্ধ্যাটা ঝপ করেই নামে। যাই তখনও সন্ধ্যা নামেনি, বিকেলে রয়েছে, এবং রোদ মানে মিষ্টি রোদই রয়েছে। তা আমার ভাইয়ের একটা ফোন আসে, তোকে ফিরতে হবে, বললেন দাদা চলো ফিরবো। আর আমি ভাবলাম যে এখানে বোধহয় দ্বিতীয়বার কখন আসা হবে তার কোনো ঠিক নেই, ঠিক আছে। আর যেহেতু দুজনেই দুটো ভেহিকেল রয়েছে ঘটনাচক্রে, আমাকে বললাম তুই বেরো আর আমাকে একটু বুঝিয়ে দে রাস্তাটা, তাহলেই হবে, কারণ এমন কোনো কঠিন রাস্তা না গ্রামের মধ্যে দিয়ে, যদি কোথাও আটকে জিজ্ঞেস করে নেবো কাউকে, কোনো অসুবিধা নেই। আর কিছু লোকজন ওখানে আরও ঘুরঘুর করছে, মানে তারাও এসছে। ওটা মোটামুটি যেটা বুঝতে পারলাম যে বিকেলবেলার দিকে একটা দ্রষ্টব্য স্থানের মতন ঘুরতে আসে, কিছু কিছু লোক একটু ঘুরতে আসার জন্য ঘুরতে আসে, ঠিক আছে, যাদেরকে ছাদে দেখতে পেলাম আর কি। তো ঠিক আছে, ওই ছবি তোলার সময় সবাইকে বাঁচিয়ে টাচিয়ে ছবি তোলা এসব ব্যাপারগুলোও থাকে। তা আমার ভাই চলে গেল, আমি ঘুরে ঘুরে ছবি তুলছি, এবং আমি লক্ষ্যই করিনি যে নিচে যারা ঘুরে বেড়াচ্ছিলেন তারা কখন চলে গেছেন, জানি না। তা সেটা নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথাও ছিল না। তা আমি ওই নারকেল গাছে যে ছবিটার জন্য ওয়েট করছিলাম, যে নারকেল গাছগুলোর পিছন দিয়ে যখন সূর্যটা ডুববে আমি সেই সময় কিছু ছবি নেব। আচ্ছা আচ্ছা, তো এটাই আমার উদ্দেশ্য ছিল, যে আমি ছাদে দাঁড়িয়েছিলাম, এবং আমার সেই উদ্দেশ্য সফলও হয়, ঠিক আছে। এবং সেই লাল সূর্যের আলোটা যখন আমার নারকেল গাছ পার করে দিঘির উপর দিয়ে এসে পড়ে, মানে যে জিনিসটা চাইছিলাম সেটার জন্য ছবি তুলতে গেলে অপেক্ষা করতে হবে। তো এবার যথারীতি আমি তারপরে হঠাৎ করে দেখলাম অন্ধকার হয়ে গেছে, যেটা সাধারণত হয়। আর যেহেতু গ্রাম এবং ফাঁকা জায়গা, মানে একটু জঙ্গল, মানে জঙ্গল ইন দ্য সেন্স ওইভাবে জঙ্গল বলা ভুল হবে, গাছগাছরা হয়ে আছে, মানে আনপ্ল্যান্ড হয়েতে মানে কেননা জমিদার বাড়ির তো একটা পেরিফেরি রয়েছে, কারেক্ট কারেক্ট, ঠিক আছে। ওটা তো নয় যে আমাদের মতন একটা বাড়ির চতুর্দিকে দেওয়াল, মাঝখানে যদি সুযোগ হলো একটুখানি ফুল বাগান, সেটা তো সম্ভব না। ও চতুর্দিক দিয়ে যতখানি জায়গা নিয়ে রয়েছে, ওই দিঘিটা ছেড়ে দিল, এই মানে বাউন্ডারির মধ্যেও দুটো পুকুর রয়েছে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা পেছন দিকে যেটা রয়েছে, ঠিক আছে, মানে এরকম আর কি, মানে বিষয়টা একটা জায়গা নিয়ে। কারেক্ট। তো সেখান থেকে আমি যখন বেরোনোর পর অন্ধকার হয়ে গেছে। তো ঠিক আছে, আমি আমার মতন করে চলছি রাস্তা দিয়ে, এবং মনটা বেশ, মানে সত্যি কথা বলতে মনটা খুশি, যে জন্য এসেছিলাম,
একটু ভালো সময় কাটানো, কিছু ভালো ছবিটা পাওয়া, সেইগুলো সব কিছু দিয়ে মোটামুটি আই ওয়াজ হ্যাপি। আমি গুনগুন করতে করতে আস্তে আস্তে স্কুটি চালাচ্ছিলাম এবং চলছি। বেশ খানিকটা যখন আমি চলে গেছি, আমার মনে হচ্ছে একটা কালভার্ট ছিল না, একটা কালভার্ট তো পার করেছিলাম, কিন্তু এতটা দূরে তো ছিল না। মানে কালভার্টটা পার করে কিছুটা গিয়েই তো দাঁড়িয়ে পড়লাম। আমার যে তাহলে বোধহয় অন্যমনস্ক ছিলাম, মিস করে গেছি। আমার ঠিক আছে, যাচ্ছি। কিন্তু আমার স্কুটির আলো ছাড়া এটা পিচ ডাক, ঠিক মানে আমার আশেপাশে আমি কিছু দেখতে পাচ্ছি না। যতটুকুন আমার আলো পড়ছে ততটুকুনি দেখা যাচ্ছে, তার বাইরে একদম পিচ ডাক। সাধারণত কি হয় যে আশেপাশের একটু আলো, কেন আমি তো কয়েকটা গ্রামও পার করেছি, যেটা বললাম, কারেক্ট, কোনো গ্রাম নেই, কোনো কিছু নেই, আর রাস্তাটাও ইটের রাস্তা। এগুলো আমি অনেক পরে খেয়াল করেছি, ঠিক আছে। রাস্তাটা তো ছিল পাকা রাস্তা, এটা হচ্ছে ইটের রাস্তা, যেটা আগেকার দিনে হতো। সরু রাস্তা, দুই দিকটা এরকম ঢাল হয়ে থাকতো, ইটের রাস্তা। আমার যে না, কোথাও ভুল হলো। আমি স্কুটিটা দাঁড় করিয়েছি। যখন দাঁড় করেছি তখন আমি দেখলাম যে ওই একটা ঠিক রাস্তার পাশ থেকেই ক্ষেতের মানে, এবার ওটা ক্ষেত কি আমি বুঝতে পারছি না, কিন্তু এটা আমার অ্যাজাম্পশন যে হ্যাঁ রাস্তার ধারে এখানে জমি সব দেখেছি, ধান ক্ষেত রয়েছে, ক্ষেতের মধ্যে থেকে। তো ক্ষেতের মধ্যে থেকে একটা সাইকেল নিয়ে একটা ধুতি পরা লোক উঠে আসছে, সাইকেলের ওটার মধ্যে একটা লণ্ঠন ঝোলানো রয়েছে। আনা যে লণ্ঠন বলা ভুল হবে, যে কুপি, যেটা যে সাইকেলের সঙ্গে আগেকার দিনে আমাদের এখানে রিক্সাতেও দেখেছি ওই জিনিস, কি ওই ইয়ের মধ্যে ছোট কুপি টাইপের জ্বলছে, সামনে একটা ইয়ে রয়েছে লম্ফ, হ্যাঁ, যেটা দিয়ে ওই সামান্য রাস্তাটুকু আর কি দেখা যায়, বা অন্ধকারে অন্তত সামনে দিয়ে কিছু আসছে বোঝা যায়, ঠিক আছে। হ্যাঁ, ওটা ওর সামনে ওরকম করে ঝোলানো রয়েছে, আলো হচ্ছে। তো আমি ভদ্রলোককে জিজ্ঞেস করলাম যে দাদা হাইওয়েটা কোন দিকে, কারণ আমি যেটা বলেছিলাম ওই যে স্টেশনের পরে হাইওয়ের পরে গ্রামের এই পাশটা, সুতরাং হাইওয়ে পার করেছিলাম। আমি যে অন্য কিছু জিজ্ঞেস করে তো লাভ নেই, হাইওয়েটা কোন দিকে। এই লোকটা কি ওই যে জায়গাটা মানে অ্যাজাম্পশনের দ্বারা যেটা বুঝতে পারছি আমরা, যে একটা ক্ষেত ছিল ওখান থেকে রাস্তা, হ্যাঁ জাস্ট মানে হয় না অনেক সময় ব্যাপারটা কি, অনেকে বেশি তো রাত হয়নি, সন্ধ্যাটা ঝপ করে পড়েছে, অন্ধকার হয়েছে, শীতকালের যেরকম ব্যাপারটা যেটা হয়। এবার তো অনেকেই হয় যে ক্ষেত থেকে একটু দেরি করে বেরোচ্ছে, হয়তো দেখা গেল যে ওনার ক্ষেতটা একটু দূরে, উনি হেঁটে 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 আল পার হয়ে আসতেই বোধ হয় আধা ঘন্টা, মানে উনিও হয়তো অন্ধকার হওয়ার পরে মাঠ থেকে বেরোচ্ছেন, বা হয়তো ওনার মাঠে পাহারা দিতে যাচ্ছেন গ্রামে, ঠিক আছে। তো ওই ক্ষেতের উপর থেকে উঠে এসছে, আমি বললাম যে এই দিক নয়, আপনি ভুল রাস্তায় এসছেন বলে উনি বললেন আমি ওইদিকে যাচ্ছি, চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ভালো কথা, স্কুটিটা ঘুরালাম, আমিও একটা বেশ মানে চলো একটা ঠিক কোন লোক তো পাওয়া গেল যে আমাকে ইয়ে করে দেবে। এবার বাই দ্য টাইম ও একটু এগিয়ে গেছে ও সাইকেলটা নিয়ে, আমি স্কুটিটা যাচ্ছি। তো আমি ওইভাবেই চলছি একসাথে মোটামুটি। ও একটু আগে রয়েছে, মানে ও আমার স্কুটির যে আলোটা স্প্রেড হয়ে আমি ওর পাটা দেখতে পাচ্ছি, ধুতিওয়ালা পা, কালো মানে পাটা দেখতে পাচ্ছি, প্যাডেল করছে, আমি ওটা দেখতে পাচ্ছি। এইবার চলছে বেশ, ওর সাইকেলের আওয়াজটা বেশ ঝনঝন 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 করে আওয়াজ হচ্ছে, কেন ওই ইটের রাস্তার উপর দিয়ে পাশ দিয়ে, ও যেহেতু আমাকেও জায়গাটা ছেড়ে চলছে। মোটামুটি আমরা এরকমভাবে বেশ খানিকটা ফেরার পর কোনো কথাবার্তা আমাদের হয়নি। একটা মানে ওয়াই মতন, ওয়াই বলা ভুল হবে, 3 দিক, আচ্ছা মানে হ্যাঁ 3 দিক হচ্ছে, একটা দিক এসে ওয়াই হয়ে দুদিকে ভাগ হয়েছে। তা আমি ওয়াইয়ের একটা হাতে, যেটা হচ্ছে ওয়াইয়ের যদি বাঁ হাতটা ধরি, আমরা বাঁ হাত দিয়ে আসলাম। আচ্ছা, এসে যখন 3 মাথার মোড়ে আসলাম, উনি আমাকে দেখিয়ে দিলেন আপনি এই বাঁ দিক ধরে যান, গেলে আপনি চৌরাস্তা পেয়ে যাবেন। না ভালো কথা। এবার খুব স্বাভাবিক আমি স্কুটিটা ঘুরিয়ে ওই দিকে মুখ করে দাঁড়িয়ে
একটা সিগারেট ধরানোর জন্য দাঁড়িয়েছি একটা, ঠিক আছে। তো কী মনে হলো, আমি সিগারেটটা ধরাতে হলো যে না, ভদ্রলোককে অন্তত একটা ধন্যবাদ তো জানানো উচিত, এটুকু প্রাপ্য। সিগারেটটা ধরানো হয়নি, আমরা ঘুরে তাকিয়ে দেখি কেউ নেই, কেউ নেই, না কেউ নেই নেই নেই। এবার আমি আবার স্কুটিটাকে ঘুরিয়ে ওই দিকের, কারণ আমরা যেদিক দিয়ে এসছি সেদিকে আর আলোটা ফেলার দরকার নেই, আমরা তো ওখান থেকে এসেই নিয়েছি। আমি আবার ডান দিক ঘুরিয়ে ওই রাস্তার মধ্যে আলো ফেললাম, নেই। মোটামুটি আমি কিছুটা এগিয়ে গেলাম, আমার কেন যেন মনে হচ্ছে এটা কীরকম, মানে ফিলিংসটাকে বোঝাতে পারবো না, ঠিক আছে। এটা একটা অদ্ভুত ফিলিংস। ওই অনেক সময় না যে শীত ধারা দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে গেল মনে হলো, কিন্তু প্রকৃত অর্থে আমি কিন্তু সেই অর্থে ওই ভীতু বা এই আত্মা ভূত এগুলো বিশ্বাস করি না। এগুলো নিয়ে আমার অনেক প্রশ্ন হয়েছে, ওটা তর্ক সাপেক্ষ, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে আমি যেটা ফিল করলাম, এবং আমি যেটা ফিল করলাম এবার আস্তে আস্তে, আমি কিন্তু ওখানে দাঁড়িয়েছি, এবার সিগারেটটা ধরিয়েছি, ধরানোর পর আমি ধীরে ধীরে রিয়েলাইজ করা শুরু করলাম আমার স্কুটি কিন্তু 25 কিলোমিটার স্পিডে আসছিল, সাইকেলটা কিন্তু আমার আগে আগে যাচ্ছিল। এতটাই জোরে চালাচ্ছিলেন? আমি কিন্তু তখন ব্যাপারটা লক্ষ্য করিনি, আমার মাথাতেও আসেনি। আসল কথা, আপনার ব্রেন যেটা জানে না, আপনার চোখ সেটা দেখতে পায় না। তো যখন আমার ব্রেনে কোনো প্রশ্নই নেই, আমার চোখ ওটা দেখছে না। আমি রাস্তার আলোর দিয়ে আমি রাস্তাটার উপরেই কনসেন্ট্রেট করে আছি। আমার যে কাঁটাটা 20-25-এ আছে সেটা আমার আনকনশাস চোখ দেখেছে, কিন্তু সেটা নিয়ে ভাবেনি। এবং ওর সাইকেলটা কিন্তু আমার পাশ দিয়ে আমার আগে যেই ইয়েটা যেটা বললাম যে আমার হেডলাইটটা ওর প্যাডেলে পড়ছে, তার ও কিছুটা আগে রয়েছে। এবার এই পুরোটা রাস্তা আমি দেখলাম ও কিন্তু ওই স্পিডটাই মেনটেন করে আসলো। এটা কিন্তু একটা সাইকেলের পক্ষে ওই রাস্তা দিয়ে সম্ভব না, প্রথম। কারণ আমি কিন্তু ভালো জায়গাটা নিয়ে চলছিলাম, যেহেতু আমার স্কুটি আমার একটা মেশিন, আর সে আমাকে কিন্তু সেই স্পেসটা দিয়ে ওই সাইডের ওই খড়খড়া জায়গার উপর, যার জন্য বললাম যে ওর সাইকেল রীতিমতন ঝনঝন ঝনঝন আওয়াজ করছে। দাঁড়িয়ে আমি বেশ খানিক, তারপরে আর একটা জিনিস আমি যেটা লক্ষ্য করলাম, এবার সেটা ওয়েদারের জন্য কি না, নাকি আমার এই মন মানসিকতার জন্য কি না, সে ওয়েদারটা কিন্তু কিছুটা গরম হয়ে গেছে, কিন্তু যতক্ষণ ও পাশে ছিল ওয়েদারটা কিন্তু খুব ঠান্ডা ছিল। টেম্পারেচারটা কিন্তু আমার হাড়ে যেন লাগছিল, কিন্তু এতটা কিন্তু ঠান্ডা নয় যে হাড়ের মধ্যে ঠান্ডা লাগবে। আর যদি ওখানে তাই হয় তাহলে আমি তো ওখানেই দাঁড়িয়ে রয়েছি, কারেক্ট। তাহলে এবার পরবর্তীতেও সেই ঠান্ডাটা তাহলে হাড়ে লাগা উচিত, কারেক্ট। তাহলে এখন কেন লাগছে না? আমার রীতিমতন শীত লাগছিল আমি যখন ওই স্কুটিটা চালাচ্ছিলাম। আমার লিটারেলি মনে হচ্ছিল আমার সামনে থেকে একটা ঠান্ডা হাওয়া এসে আমাকে মারছে, এবং সেটা ঠান্ডা, ইটস কোল্ড, ইটস ওয়েট কোল্ড, বরফের উপর দিয়ে যদি কোনো হাওয়া আসে এসে যে ঠান্ডাটা হয় সেই ঠান্ডাটা, স্কুটি হিম শীতল, স্কুটি চালানোর জন্য যে হাওয়াটা লাগছে সেটা না, উনি এবং 20 কিলোমিটার স্পিডে ওরকম ভাবে ওই হাড়ে ঠান্ডা লাগার মতন ঠান্ডা। আর আমার পাশে যে সে একটা পাতলা ফিনফিনে পাঞ্জাবি আর ওই রকম ওই ধুতি, হাঁটু পর্যন্ত ধুতি। এইবার পরবর্তী যেটা আমার মাথায় আসলো, আমি ভদ্রলোকের মুখ দেখতে পাইনি। যখন ইন্টারাকশন হলো, আমি কথা বললাম তো, পিচ ডাকের মধ্যেই ছিল কিন্তু ওর মুখটা। আমি ফুল অবয়বটা দেখতে পেলাম, আমি কিন্তু ওনার মুখ দেখতে, আমাকে যদি বলা যে উনি কেমন দেখতে, আমি ব্রিফ করতে পারবো না। ওনার চুল ছিল, থাকলে কত বছর ছিল, সেই যে বলছিলাম যে ব্যাকগ্রাউন্ডটা পিচ ডাক, এই ব্যাপারটার মধ্যেই যেন ওর পুরো অবয়ব, আমি পুরো অবয়বটা দেখতে পাচ্ছি, কিন্তু আমি শুধুমাত্র ওর পাই দেখতে পেয়েছিলাম না, আমি ওর হাত দেখতে পেয়েছি, হাত ইন দ্য সেন্স ওরকমভাবে না, আমি ওর চেহারা দেখতে পেয়েছি।
কিন্তু সেটা ওই যে বললাম আমার কোনো জিজ্ঞাসাই নেই, তাই জন্য আমার কোনো সমস্যা হয়নি। কিন্তু এখন যখন আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে লিটারালি সিগারেটটা খাচ্ছি, তখন আমি এইবার আমার মনে হলো যে না, এখান থেকে Something is wrong. চলে যাওয়াই ভালো। তো আমি যাই হোক, এবার বাঁদিকটা নিয়েও ভাবছি বাঁদিকটা কি ঠিক যাচ্ছি। স্বাভাবিক। তারপরে দাঁড়িয়ে আমার মনে হলো যে না, যদি ক্যালকুলেট করি তাহলে ওই দিক থেকে তো আসলাম। এবার যেহেতু মনটা খুব খুশি ছিল, আর এই ওয়াই ব্যাপারটা প্রশ্নবোধক চিহ্ন মাথায় ছিলই না, আর আমি ইটের রাস্তা ধরেই আসছিলাম, ওটা হচ্ছে পুরোনো রাস্তার দিকটা, এই পাকা রাস্তাটাকে মিশেছে, ওই জন্য আমি ইট ধরে চলে গেছি। এবার এই দিকটা ধরলাম, ধরে কিছুটা এসে দেখলাম হ্যাঁ কালভার্টটা পেলাম ফার্স্ট। ও আচ্ছা, সেই কালভার্টটা, আচ্ছা হ্যাঁ। যে কালভার্টটা আমি একটা কালভার্ট দেখেছিলাম, সেই কালভার্টটা পেলাম ফার্স্ট। মানে তাহলে রাস্তা ঠিক আছে। এবার কিছুটা যেতেই দেখলাম যে ওই হয় না টাপড়ি, চায়ের টাপড়ি, যেখানে সন্ধ্যাবেলাতে ওই সব সারাদিনের পর ক্ষেত মজুর এসে একটা চায়ের দোকান আছে, জমজমাট। তা আমি ওখানে দাঁড়িয়ে আমি বললাম যে না, একটু লোকের সংস্পর্শে থাকি কিছুক্ষণ। এক কাপ চা আমি দাঁড়ালাম, এবং সত্যি বলতে না শরীরটা একটু ভারী ছিল। মানে আমি ফিল করতে পারছিলাম যে আমার মানে এরা কেমন যেন মানে ওই বলে না কিছু অনুভূতির প্রকাশ ব্যাখ্যা শব্দে হয় না। আর তাছাড়া ব্রেনটাও তো প্রসেস করতে হবে না জিনিসটা যেটা হলো আর কি। হ্যাঁ, এবং এটা তখন মানে আমি তখন এত কিছু রিকল করতে পারছি, তখন মনে হচ্ছে সবই যেন কেমন মানে আচ্ছা এটা তো দেখিনি, আচ্ছা এটা তো হয়নি, আচ্ছা ও কী করে 30 কিলোমিটার স্পিডে সাইকেল চালাচ্ছিল, আচ্ছা তখন প্রশ্ন যেন একেবারে মানে ভুরি ভুরি প্রশ্ন মাথার মধ্যে এসে হচ্ছে। এবার তখন আমি বললাম যে না, একটুখানি থিতিয়ে যাওয়াটা ভালো। থিতিয়ে আমি ঠিক আছে, আমি বললাম ওখানে যারা রয়েছে তাদেরকে জানি দাদা এইখানে যে এসে রাস্তাটা সোজা গেছে ওটা তো জমিদার বাড়ির দিকে, বলে হ্যাঁ একটা ডান দিকে একটা রাস্তা চলে গেছে, ইটের রাস্তা, ওটা কোথায়? ওটা বলে কেন দাদা আপনি কি ওখানে ওইদিকে গেছিলেন? বলে হ্যাঁ আমি ওইদিকেই তো জমিদার বাড়িতে গেছিলাম ঘুরতে, ফেরার সময় তো ভুল করে ওইদিকে চলে গেছিলাম। বলে ও না, কোনো অভিব্যক্তি নেই। আমি বললাম যে ওটা কোথায় যায়? বলে ওটা ওইদিকে আমরা যাই না, ওটা পুরনো শ্মশান। পুরনো শ্মশান? হ্যাঁ, মোটামুটি আমি আন্দাজ করলাম কতটা দূরে, বলে কিলোমিটার 3 ওই মোড় থেকে। তা আমি মোটামুটি আন্দাজ করলাম যে আমি যদি আরও হাফ কিলোমিটার যেতাম, বা আমি মোটামুটি 2 কিলোমিটার পার করেই গেছি, মানে বেশি হবে তো কম না। তো ওটা পুরনো শ্মশান, ওইদিকে আমরা কেউ যাই না। বলে পুরনো শ্মশান, ওটা জমিদার বাড়িদের শ্মশান, ওই সময়কার শ্মশান, অ্যাবান্ডেন্ট। ঠিক আছে, তো আমার যে ঠিক আছে, তো বলে গেছিলেন? বলে হ্যাঁ আমি গেছিলাম। কিন্তু তাহলে ওইদিকে ধান ক্ষেত টান ক্ষেত মানে ওইদিকে ক্ষেত টেত কিছু নেই? বলে হ্যাঁ আছে। মানে কেন বলেন, কিছু হয়েছে? বুঝলাম যে একটু প্যান্ট শার্ট পরা লোক আর কি। বলে কিছু হয়েছে? তাই বলে আসল কথা আমি যখন পেলাম না, দেখলাম মাঠের মাঝখান থেকে একজন উঠে আসলেন, বয়স্ক লোক। উনি আমাকে বললেন ভুল রাস্তায় যাচ্ছি, তখন আমার সাথে সাথে সাইকেল চালিয়ে মোড় থেকে এসে আমাকে বাঁ দিকে দেখিয়ে দিলেন। বলা যায় দাদা আপনি চলে যান। আপনি চলে যান, আপনি এখানে থেকেন না, চলে যান। তাহলে ঠিক আছে, মানে কোনো খারাপ কিছু কি? বলে না ঠিক আছে, কিছু না, চলে যান। তা আমি তারপর স্কুটি স্টার্ট দিয়ে আমি আসছি। মানে মোটামুটি কি বলবো, এখানটাতে এদের অ্যাপিয়ারেন্স, তারপরে ওই লোকটার থাকা না থাকা, ঠিক আছে। হ্যাঁ, ও একটা কথা আমি ওনাদের বলেছিলাম যে আমি যখন ঘুরে ওনাকে বলতে গেলাম যে ধন্যবাদ, আমি না কাউকে খুঁজে পেলাম না। তখন বলেছিল ভদ্রলোক যে দাদা আপনি চলে যান, আপনার দরকার নেই এখানে আর থাকার। তাই এসে আমি আমার তারপর ভাইটা যদি পাশে ঘুরে আসলাম, এসে দেখলাম হ্যাঁ এসে আমি বললাম যে ভাই জানিস এরকম হয়েছে। হ্যাঁ দাদা
প্রশ্ন হচ্ছে না আপনার ভেতরে যে কোন কোন প্রশ্ন চাই আপনার, মানে কত রকমের যে প্রশ্ন হচ্ছে, মানে মানে কে, কি, কেন? আর ওই অভিব্যক্তিহীন অবস্থাটা তো প্রশ্ন আরো বাড়িয়ে দিচ্ছে। ওই যখন আমার কাছে ওই অভিব্যক্তিহীন অবস্থার থেকেও সব থেকে বেশি প্রশ্নটা আমাকে বাড়িয়েছিল, আপনি চলে যান, আপনি এখানে থেকেন না, আপনি চলে যান। এবার এইটা শোনার পর যখন আমি আসছি, তখন আমি ভাবছি আমি তো প্রায় 15 মিনিট ওখানে মোড়টার মধ্যে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আপনি তো এত কিছু ভেবেছেন ওখানে দাঁড়িয়ে। ওখানে তো রীতিমতন মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোধহয় আমি 2 বা 3টে সিগারেট খেয়েছি। এবং আমি যখন ওনাকে পাইনি, আমি যে একটু আগে এগিয়ে গেছি, ঠিক আছে, ফিরেছি, মানে প্রচুর প্রশ্ন মাথার মধ্যে ঘুরঘুর করছে। তাহলে কে, কি, কেন, তাহলে কি মানে ওপারের কেউ, তাহলে আমাকে রাস্তা দেখালো কেন, তাহলে আমার ক্ষতি করতে পারতো, আমাকে তো টেনে ওই দিকে, না না দাদা ঠিক রাস্তায় চলছেন, এদিকে চলেন। যদি বিষয়টা সেরকম হয়, তাহলে এখানে আবার একটা প্রশ্ন তখন আসে, তাহলে মানে যদি সত্যি ওনাদের অবস্থান থেকে থাকেন, তাহলে সবাই কি খারাপ? না। তাহলে পরে পথ দেখালো কেন? এটা একটা বিশাল বড় জিজ্ঞাস্য। তাও হয়তো আমার কাছে এতটা হতো না, সেটা হয়তো সাময়িক একটা আমার কি বলবো, একটা ভীতি, বা কেন মানুষ তো সুতরাং পরিস্থিতির কিছু সাময়িক একটা হয়তো ভীতি বা কিছু কেন। এটা একটা বিষয় যে ছোটোবেলা আমি কিন্তু খুব ভীতু ছিলাম। আচ্ছা, ঠিক আছে। এবং মানে রীতিমতন ভয়টা এরকম ছিল যে আমি হয়তো আপনারাও শুনে থাকবেন, ভূষণ্ডী মাঠ বলে একটা গান ছিল, আছে। এবার আমি আর আমার দিদি পড়তে বসছি, তো আমার দিদি খুব মজা পেত, যেই দেখতো আমার ঘরে কেউ নেই, শুধু আমিও রয়েছি, দিদি শুধু গেয়ে উঠতো ভূষণ্ডী মাঠ, আর আমি চিল্লে বলতাম, মা দেখো দিদি ভয় দেখাচ্ছে। তো এই যে ব্যাপারগুলো, আমি প্রচণ্ড ভীতু ছিলাম। কিন্তু আমি খুব অল্প বয়সেই বাবাকে হারাই। আর সেই যে আমি বাবার শেষ কাজ করে ফিরলাম, বাস্তবটাকে চোখের সামনের থেকে দেখার পর থেকে অদ্ভুত একটা চেঞ্জ, মানে বলে না মিরাকেল মানুষের জীবনে হয়, এই ভয় ব্যাপারটাই কেন যেন কোথা থেকে কেটে গেল। মানে আত্মা, অশরীরী, এই বিষয়গুলো যেন আমাকে আর কোনোভাবেই কোথাও ভাবাতো না। ঠিক আছে। এবং আমি এরকম অনেক জায়গায় একা একা ঘুরেছি ফিরেছি, কিন্তু আমার এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স সেভাবে হয়নি যেটা এই ইয়েতে হলো। আমি ভাইকে এসে বললাম যে ভাই এরকম এরকম ব্যাপার। মানে ভাই তো আমার উপর মানে রীতিমতন রেগে বেগে, তোমায় রাস্তা বলে দিয়ে আসলাম, সব কিছু করে দিয়ে আসলাম, তাও তুমি ওইদিকে যাও। বললাম আমাকে বলবি তো যে ওইদিকে কী? ওখানে চায়ের দোকানে 2-4 জনকে জিজ্ঞেস করলাম, তারা একটা অদ্ভুতভাবে আমাকে বলল আপনি চলে যান। ঠিক আছে। এখন তুই আমার উপর চিল্লাচিল্লি করছিস, তাহলে তো প্রথমেই তাহলে বলতে যে দাদা একদম, তুইও তো স্পেসিফিক্যালি আমাকে অত কিছু, সমস্যাটা কি আমাকে এটা কিন্তু বোঝাবি যে অ্যাকচুয়ালি কী ছিল, কি ব্যাপারটা কি, তুই বুঝতে পারছিস না আমার মাথার মধ্যে মানে যে প্রশ্নগুলো চলছে আর যে ফিলিংসটা। ঠিক আছে। বললো না ঠিক আছে তুমি চলে এসছো তো? বলে না আমি চলে আসলে তো হবে না ভাই, তাহলে কালকে রেডি থাকবি, দিনের বেলা যাবো। ও বাবা, ভাই তোর 3 পা পিছিয়ে এলাম, অসম্ভবগুলো ওসব বলে লাভ নেই, আমাকে ওখানে একবার যেতেই হবে, আমাকে ওখানে একবার দেখতেই হবে যে কি। তো যাই হোক, ওকে এক প্রকার বেঁধে বুধেই নিয়ে গেছিলাম। এবার আমরা একটা ইয়েতেই গেছিলাম, তো মানে একটা স্কুটি নিয়ে 2জন মিলে গেছি। ঠিক আছে। তো চল তুই চালা, আমি না দেখবো। ঠিক আছে। আমরা মানে একদম রাস্তা ধরে 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 যাচ্ছি, গিয়ে ওখান থেকে যতখানি রাস্তা আমরা গেলাম, মোটামুটি ওই ইটেরিয়াতে ঢোকার পর কিছুটার পর থেকেই হোগলার জঙ্গল চেনেন তো? এলিফ্যান্ট গ্রাস যেগুলো, ওটা কিন্তু জলাতে হয়। হ্যাঁ, সোয়াম্পের উপরে। হ্যাঁ হ্যাঁ, কারেক্ট। ঠিক আছে, পুরোটাই তাই, হোগলার জঙ্গল। হোগলার জঙ্গল। ওই যে পিচ ডাক বলছিলাম না, তার কারণ হচ্ছে আকাশের আলোটাও তো পড়ছে না, কারণ আমার তো দুপাশে যদি এত রকম জঙ্গল থাকে, আমি তার মাঝখান দিয়ে যাচ্ছি। ঠিক আছে। আমি দেখছি আশেপাশে গাছ,
আমার স্কুটির আলো যতটুকুন পড়ছে সেটাতে আমি দেখছি হ্যাঁ ঠিক আছে ঘাস আছে গাছ, সেটা যে জঙ্গল তা তো আর আমি তার পরবর্তী ওই লেয়ারের পরের লেয়ার তো আর আমি দেখতে পাচ্ছি না। কারেক্ট কারেক্ট। ঠিক আছে, তো আমি যে পুরোটা, এবং তার মধ্যে দিয়ে সাইকেল নিয়ে উঠে আসা, তারপর পরে, কারণ আমি একটা জিনিস পা দেখেছিলাম, পায়ে কিন্তু কোনো কাদা দেখিনি। হ্যাঁ উনি সেটা বলেন। আমি কিন্তু এটা একবারও কিন্তু ওই, কেন আমার পাটা কেন মনে আছে ওই প্যাডেলের আওয়াজটার জন্য, যেটা কেন আওয়াজ আর আলো এই দুটো কানে গেলে চোখ যাবে। কারেক্ট। ঠিক আছে, তো আমি কিন্তু একবারের জন্য ওনার পায়ে কোনো কাদা দেখিনি। আর ওই হোগলার জঙ্গল যদি পার করে আসা হয়, ঠিক আছে, তাহলে কাদা হবে না পায়ে বা পা ভেজা থাকবে না, এটা হতে পারে না। তাই হলো, যাই হোক, ওখান থেকে আবার কিছুটা এগিয়ে দূরে দেখতেও পেলাম যে ওই মানে প্রায় শুকিয়ে যাওয়া নদীর মতনই বর্ষাকালে, আর ওটাই শ্মশান। তো এখন আর আলাদা করে শ্মশানের কোনো অস্তিত্ব তো ওইভাবে কিছু নেই আর, কিন্তু ওটা শ্মশান, ওটা ওর অ্যাবান্ডেন্ড। ওখানে আমার ভাই বলল অনেক হয়েছে, এবার ফেরত চলো, দেখে নিয়েছো। সে মানে চল একটু আগে যাই, তো তারপর চিন্তা করলাম না থাক, আবার অতিরিক্ত সাহস দেখানোর দরকার, যখন দেখতেই পাচ্ছি সত্যি সামনে শ্মশান। আপনি যে ডেসক্রিপশনটা দিচ্ছেন সেখানে তো মানে একটা লোক সাইকেল নিয়ে উঠে আসা তো না মনে হয় না, না ওর সম্ভব। ভেতর থেকে যেখানে হাতি লুকিয়ে থাকতে পারে, মানে এরকম মানে হোগলার জঙ্গল দিয়ে বেরোনোটা পসিবল না। আর সেখানে একটা মানুষ সাইকেল নিয়ে ঢুকবেই বা ঢুকবে বা কেন? কারেক্ট, অ্যাবসলিউটলি। আর সেখান দিয়ে বেরিয়ে আসবেই বা কেন? আর তাও যদি হতো যে হ্যাঁ ঠিক আছে একটা লেয়ার জাস্ট যে দেওয়ালের মতন রয়েছে, ওই পার থেকে এসে উঠলাম, না, থ্রু আউট। টেন্স। ওর মধ্যে দিয়ে সাইকেলটা নিয়ে আসবেটা কি করে? ঠিক ঠিক ঠিক। আপনি মানে আফটার দিস ইনসিডেন্ট, আই গেস ইনসিডেন্ট এত অবধি তো? হ্যাঁ, মানে বললাম তো এটা জিজ্ঞাসা আমাকে, ওই জন্য আমি প্রথমে বলেছিলাম আমার বিষয়টা কি ভুতুরে না অদ্ভুতুরে। সত্যি। ঠিক আছে, কারণ আমার নিজের কাছেই তো এই প্রশ্নের উত্তরটা নেই, কিন্তু এটা একটা ঘটনা। আজকেও যদি এখন আমরা ওই খুব যুক্তিসঙ্গতভাবে বিশ্লেষণ করতে যাই, হয়তো দেখা যাবে অনেক কিছু আলাদা বেরিয়ে আসতে পারে। ঠিক আছে, একটা জাস্ট ঘটনা, মানে আমার সাথে ঘটেনি, আমার মানে আমার বাবার কাছ থেকে আমার শোনা, শুনি এটা মানে তার সাথে ঘটে যাওয়া ঘটনা। এবার যদি তারও যুক্তিতক্কে আসা যায় তাহলে জানি, তবে ঘটনাটা যেটা ঘটেছে সেটা আমি একদম আপনাদেরকে শোনাতে পারি। সেটা হচ্ছে আমার বাবার মাছ ধরতে যাওয়ার খুব শখ ছিল, আচ্ছা। মানে ওয়ান অফ দ্য মানে বিগেস্ট প্যাশনের মধ্যে একটা। আচ্ছা। তো এবার আমাদের পাড়াতে দুই জ্যাঠা ছিলেন, মানে আমার সম্পর্কে জ্যাঠাই হবে, তাদের নাম কানুপতি এবং ভানুপতি, দুই ভাই। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আর আমাদের বাড়ির উল্টো দিকে আর একজন ছিলেন, যিনি দাদু, তো কিন্তু বয়স ওনার সম্পর্কে। তা আমাদের বাড়িটা কি ছিল, আমাদের এই যে বাড়িতে এখন আমরা থাকছি, এই বাড়িটা বেসিক্যালি আমাদের মানে স্বাধীনতার আগের থেকেই রয়েছে। আচ্ছা আচ্ছা। তাই আমরা এসছি ওপার বাংলার থেকে ঠিকই, কিন্তু এই বাড়িটা যাতায়াত ছিল এখানে শিকার করে না, তখন মহানন্দা নদীতে ঠেলতে অনেক দূরে চলে গেছে, অনেকটা কাছে ছিল তখন। তখন হিলকা রোডের দুই পাশেও জঙ্গল ছিল, বৈকুণ্ঠ ফুট জাস্ট একটু আগে গেলেই পাওয়া যেত। যে মানে মানে আপনি, আমার যদি মনে হয় যে আপনারা যদি আমাদের ছোটোবেলাতে যাই, তাহলে বিশাল সিনেমা হলার পর সন্ধ্যেবেলার পর যেতে মনে হতো যে শহরে বাইরে চলে এসেছি। তো সেই সময় তাহলে ব্যাপারটা আরও অনেক বেশি ইয়ে ছিল। তো আমাদের ভেতর বাড়ি আর বাইরের বাড়ি, কেননা আমাদের পাড়াতে তখন যারা ওখান থেকে এসছিলেন সবাই মোটামুটি ওই নাম করা নামজাদা, যে তাদের প্রত্যেকেরই একটা বৈঠকখানা ছিল, এবং ওই বৈঠকখানাতে সপ্তাহে ওই ঘুরে 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 সবার সাথে। তো আমার দাদু ওই সারাদিন ওখানে চেয়ারে ওখানে বসে থাকতেন, একটা চেয়ার টেবিল পাতা। এবার কী হয়েছে যে পরিবারে তো অনেক লোক, তো বাবা রাতের বেলাতে ওই রাস্তার ধারের ওই বৈঠকখানার ঘরের ওখানে যে সুন্দর চৌকি, ওটার মধ্যেই রাত। তো পরের দিনকার ভোরবেলা মাছ ধরতে যাওয়ার ইয়ে রয়েছে। তো কানুপতি আর ভানুপতি যে দুই ভাই, তারা ভোরবেলায় এসে বাবাকে ডাকবে, বাবা বেরিয়ে যাবে, সব কিছু রেডি করা আছে, করে ওরা যাবে কোথাও একটা, মানে এখানে। তো
তো যথারীতি রাতেরবেলা বাবা ঘুমাচ্ছে, তো কানুপতি এবং ভানুপতি দুজনেই সেই দীপু, আমার বাবার দীপু বলেই সবাই ডাকতো, দীপু দীপু করে ডাকছে। বাবা ভাবছে যে এত তাড়াতাড়ি ভোর হয়ে গেল, এই তো শুলাম। তারপর ভালো করে একটু এরকম করে করে তাকিয়ে যেটা জানলা দিয়ে দেখছে অন্ধকার রাত। এবার রাস্তায় দেখে হ্যাঁ দুজন দাঁড়িয়ে রয়েছে, ডাকছে হ্যাঁ দীপু তাড়াতাড়ি আয়। বলে এত বলে না না তাড়াতাড়ি চল, ভোরবেলায় বসবো, তাহলে ভালো মাছ পাওয়া যায়, ঠিক আছে, দেরি হয়ে যাচ্ছে। বলে ঠিক আছে না আসছি। তো উঠে টুটে একটু চুমুকে জল টল দিয়ে বেরিয়ে দেখছে কানুপতি ভানুপতি অনেকটা ডিস্টেন্সে হাঁটছে দুই ভাই, আর বলছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। বলছে এত তাড়া কিসের, অন্ধকার রাত এখনো পর্যন্ত কিন্তু ঘড়ি দেখেনি, এত তাড়া কিসে। তো করতে করতে ওরা প্রায় ওই রাস্তা পার করে ওই নদীর দিকে যে যাচ্ছে যেখানে, সেই দিকে অলরেডি চলে গেছে। আর আমাদের ওখানে কাশিয়াং রাইস মিল বলে একটা রাইস মিল, এবার সেই রাইস মিলে চৌকিদার থাকতেন এবং প্রত্যেক ঘন্টায় ওই ঘন্টা বাজি বাজি কটা বাজে ইয়ে করা হতো, প্রমাণ হতো সে জেগে আছে, এবং ঘন্টা বাজাটা ব্যাপারটাও ছিল। বাবাও মোটামুটি রাস্তা পার করে যখন ওখানে গেছে, তখন রাইস মিলের ঘন্টায় ঘন্টি বাজছে ঢং ঢং করে দুবার, মানে রাত দুটো বাজে। তাদের যাওয়ার কথা 5টার সময়। এই ঘন্টার বাজে বাবার টনক টান উঠেছে এবং জাস্ট অ্যাবাউট টান দৌড় রাইস মিলে এসে ঢুকেছে। চৌকিদার যেখানে থাকে সেখানে এসে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর তো তার মানে দম নিয়েছে আর কি। তো চৌকিদার বলছে, পাড়ার चौकीदार बोले क्या हुआ बाबू? बोले ऐसा ऐसा है। बोले बाबू आप यहीं पे रहो, कहीं मत निकलो, ठीक है, पहले सुबह होने दो उसके बाद जाना। বাবা ওখানেই বসে দেখেছেন এবং আলো ফোটার পরে চৌকিদার বাবাকে বসে চলিয়ে হাম আপকো থোড়া আগে ও করে দিতে। বলে দুজন মিলে যখন আসছে তখন ভোরবেলা দেখছে ওই দিক থেকে কানুপতি আর ভানুপতি হাঁটতে হাঁটতে আসছে। বলে কী রে দীপু, তোর বাড়ির সামনে গিয়ে এত ডাকাডাকি করছি, কোনো সাড়া দিস না, তুই কোথায় ছিলি? বাবা এবার ছোটবেলা যখন, এবং আপনার বাবা তো দেখেছিলেন ওই দুজনকে আর কি, হ্যাঁ, পরিষ্কার দেখেছিলেন এবং তাদেরকে তার বন্ধুদেরকেই তো দেখছেন না। এটাও দেখো, এবার তখন নিশ্চয়ই এখনকার মতন হ্যালোজেনের স্ট্রিট লাইট জ্বলছে না রাস্তায়, হয়তো যদি বিজলি বাতি থেকেও থাকে হয়তো টিম টিম করে জ্বলছে, কিন্তু গলাটা ওনাদেরই, গলা ওদের। এদেরকে তো দেখছে দিয়ে তখন তো আলো ফুটছে, এবং এরা তো 5টা সোয়া 5টার সময় দেখি বাবাকে ডাকাডাকি করেছে, ডাকে হয়তো 15 মিনিট আধা ঘন্টা দাঁড়িয়েছে, যে ঘুম থেকেই উঠছে না। এবার যখন তারা আসছে হাঁটতে হাঁটতে, একটা নর্মাল তালে যেরকম হেঁটে, তাহলে দীপুবোধে যাবে না, ঠিক আছে চল আমরা দুজনই যাই, হোয়াট এভার, এটা তো মানে আমরা নিজেদের মতন করে কথা বলছি। তো তখন দেখছে ওই দিক থেকে চৌকিদারের সাথে বাবা আসছে। তারপর থেকে বাবার মধ্যে ভোরবেলা মাছ ধরতে যায়নি। হয়তো সিংহ যদি চলেই যেতেন উনি, তাহলে কিছু হয়তো একটা, তবে এটা সত্যি মিথ্যে বিচার কে করবে? অ্যাবসলিউটলি। যাই হোক, আমরা আজকে দুটো ঘটনা শুনলাম পিনাকিদার কাছ থেকে। দাদা, থ্যাংক ইউ সো মাচ, আপনি সময় বের করে আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে এলেন এবং এই দুখানা ঘটনা শোনালেন। বড়ই অদ্ভুত ঘটনাগুলো। ওই যে প্রথম থেকে একটাই কথা, ভুতুরে না অদ্ভুতুরে। সো আপনাদের কেমন লাগলো এই ঘটনাগুলো প্লিজ আমাদেরকে জানাবেন, ওই কমেন্টের সেকশনটা তো রইল। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই এপিসোডটা বা অন্য অন্য এপিসোড যেগুলো আপনারা দেখছেন সেগুলো ভালো লাগলে পরে একটা লাইক। আমাদের সঙ্গে থাকবেন এই চ্যানেলে। আমরা আগামী সপ্তাহে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে, এবং আমরা হয়তো একটা ঘটনা বা একাধিক ঘটনা নিয়ে আপনাদের সামনে আসব। ততক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এই চ্যানেল, এই প্ল্যাটফর্ম যার নাম এক্সপিয়ার দ্য আনক্যানি পডকাস্ট।